আয়োজিত অনলাইন ক্লাসে আমি মর্জিনা বেগম সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি নিয়ে আসছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ে আছে পরমাণুর গঠন। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কেউ কেউ আমাকে ফোন করে বলছিল যে পরমাণু গঠন সম্পর্কে তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য, তাই আমি আজকে আসছি পরমাণু গঠন নিয়ে ক্লাস করার জন্য। তো শুরুতে আমি বলতেছি পরমাণুটা কি। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণা মানে কি? সাধারণত ক্ষুদ্রতম বলতে কি বোঝায়? একদম সর্বনিম্ন ছোট যে অংশ, অর্থাৎ যে অংশকে আর ক্ষুদ্র পর্যায়ে ভাগ করা বা বিভাজন করা যায় না। প্রথমত পরমাণু নিয়ে যখন বিজ্ঞানীরা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, তখন পরমাণু বিজ্ঞানীরা প্রথম দিকেই বলেন যে পরমাণু হলো অবিভাজ্য। অবিভাজ্য মানে ভাঙা যায় না। তো এরপরে পরমাণু নিয়ে আবার আরো অনেক গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার পরে বিজ্ঞানীরাই পরীক্ষালব্ধ তথ্যের মাধ্যমে প্রমাণ করেন যে না, পরমাণুকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। অর্থাৎ পরমাণু হলো বিভাজ্য। পরমাণু কি? বিভাজ্য। অর্থাৎ আমরা লিখতে পারি পরমাণু অবিভাজ্য নয়। আমরা কি লিখতে পারি? পরমাণু অবিভাজ্য, পরমাণু অবিভাজ্য নয়। তাহলে পরমাণু অবিভাজ্য নয় এই কথাটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায় বা বিশ্লেষণ করা যায়। আর পরমাণুকে ভাগ করলে বা বিশ্লেষণ করলে যে জিনিস পাওয়া যায় তা হলো মূল কণিকা। তো পরমাণুর এরকম মূল কণিকা হলো কয়টি? পরমাণুর এরকম মূল কণিকা হলো 3টি। পরমাণুর মূল কণিকা হলো 3টি। এই 3টি কণিকার নাম কি দেখো, আমি বলতেছি। কণিকাগুলোর নাম হলো 1 ইলেকট্রন, 2 প্রোটন, 3 নিউট্রন। তোমরা ভালো করে খেয়াল করো, পরমাণুর মূল কণিকা পেলাম আমরা কয়টা? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন এই মূল কণিকা তিনটার আমরা তোমাদেরকে একটু বর্ণনা দিব। আমি তোমাদেরকে একটু বর্ণনা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তবে বর্ণনাটা আমি এখানে চার্ট আকারে লিখে রাখছি। তোমরা একটু খেয়াল করো, বর্ণনাটা আমি এখানে চার্ট আকারে লিখে রাখছি। তোমাদের বইতে এটা বর্ণনামূলকভাবে আছে, কিন্তু আমি এটাকে চার্ট আকারে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। তোমরা ইচ্ছে করলে চার্ট আকারে মুখস্থ করতে পারো, বর্ণনামূলকভাবে মুখস্থ করতে পারো। দেখো মূল কণিকা তিনটি কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে লেখা আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলার প্রথমে দেখো ইলেকট্রন, ইলেকট্রনকে প্রকাশ করা হয় কি দ্বারা? E মাইনাস দ্বারা। ইলেকট্রনকে প্রকাশ করা হয় E মাইনাস দ্বারা। আর ইলেকট্রনের আধান, আধান মানে চার্জ। আধানের ইংরেজি শব্দ চার্জ। তো ইলেকট্রন কি রকম চার্জ বিশিষ্ট? ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর ইলেকট্রন কোথায় অবস্থান করে? পরমাণুর বাইরে কতগুলো কক্ষপথ থাকে, ওই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান মতো অবস্থায় থাকে। এখানে আমি লিখছি পরমাণুর কক্ষপথে অবস্থান করে। এবার আসো প্রোটন। প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা। প্রোটনকে কি করা হয়? কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তবে প্রোটনকে কখনো কখনো আবার H+ দ্বারাও প্রকাশ করা হয়। যাই হোক, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর প্রোটনের আধান হচ্ছে বা চার্জ হচ্ছে ধনাত্মক। চার্জ হচ্ছে কি? ধনাত্মক। আর প্রোটন কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসে। প্রোটন কোথায় অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াসে। এবার দেখো মূল কণিকা হচ্ছে নিউট্রন। আরেকটা মূল কণিকা হচ্ছে নিউট্রন। এটি প্রকাশ করা হয় N দ্বারা। এর আধান হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে এটা ধনাত্মক না ঋণাত্মক না, কোনো আধান নেই এতে। আর অবস্থান এটা নিউক্লিয়াসেই অবস্থান করে। এখন এখানে আমি নিউক্লিয়াস শব্দটা দুইবার লিখছি। একটু নিউক্লিয়াসটা কি সেটা একটু বলে নিই। নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। কেন্দ্র হলো নিউক্লিয়াস। তাহলে আমরা নিউক্লিয়াসটা কি বলতে বুঝলাম না? নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্র। এখন আমি চিত্রের মাধ্যমে পরমাণুর গঠনটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা জানি, তোমরা ক্লাস 7 এ পড়েছো, এ পর্যন্ত মৌলিক পদার্থ পৃথিবীতে আবিষ্কার হয়েছে 118টি।
কিন্তু বিজ্ঞানীরা এখনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক অনেক কি মৌলিক পদার্থ আবিষ্কার করার চেষ্টা করতেছে। তো এ পর্যন্ত কৃত্রিম বল আর প্রাকৃতিক বল মোট আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে আমি এখানে তোমাদেরকে একটা মৌলের পরমাণু গঠনটা একটু দেখাচ্ছি। আমি যে মৌলের পরমাণু গঠনটা দেখাচ্ছি সেটা হলো ধরো হিলিয়াম। ধরো এখানে আমি একটা পরমাণু আঁকার চেষ্টা করলাম, বড় করে আঁকি। ধরো এটা একটা পরমাণু, এই পরমাণুটা হচ্ছে, এই পরমাণুটার নাম হচ্ছে হিলিয়াম। এই পরমাণুটার নাম কি? হিলিয়াম। এটাকে প্রকাশ করা হয় He দ্বারা। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? প্রকাশ করা হয় He দ্বারা। এখন এই হিলিয়ামের আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। দেখো আমি হিলিয়ামের ইলেকট্রন তোমাদেরকে এখানে একটু প্রকাশ করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ইলেকট্রন, ইলেকট্রন থাকে বাইরে এভাবে কক্ষপথে, ঠিক আছে? আর এবার আমি আঁকতেছি নিউক্লিয়াস। এবার আমি আঁকতেছি পরমাণুর নিউক্লিয়াস। এটা হলো পরমাণুর নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে কি কি জিনিস থাকে? আমরা বলছি নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। হিলিয়ামে প্রোটন আছে 2টি। হিলিয়ামে প্রোটন কয়টি? 2টি। হিলিয়ামে প্রোটন হচ্ছে 2টি। এটা হচ্ছে প্রোটন, এটাও হচ্ছে প্রোটন। হিলিয়ামে 2টা প্রোটন আছে। আর হিলিয়ামে নিউট্রন আছে কয়টা? 2টা। সেই নিউট্রনটাও আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো নিউট্রন। তাহলে আমি একটু লিখি। এই চিহ্ন দ্বারা আমি প্রকাশ করলাম এখানে ইলেকট্রন, এই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম আমি এখানে প্রোটন, আর এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হলো নিউট্রন। এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হলো কি? নিউট্রন। এটাই হলো হিলিয়াম পরমাণুর গঠন। অর্থাৎ হিলিয়াম পরমাণুতে, তাহলে দেখো আবার একটু ভালো করে খেয়াল করো, হিলিয়াম পরমাণুতে ইলেকট্রনও 2টি। 2টি দেখো এটা বাইরে ইলেকট্রনের পরমাণুর কক্ষপথ, এটাকে বলা হয় কক্ষপথ। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? এই যে বিতে, এটা ভিতরে এই যে এই কেন্দ্রটা, এই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। তো প্রোটনকে এখানে আমি দেখাচ্ছি, এই দুটো হলো প্রোটন আর এই দুটো হলো নিউট্রন। এটাই হলো একটা পরমাণুর গঠন। আর এখানে যে পরমাণুটার নাম দিয়েছি, এটার নাম পরমাণুটা এঁকেছি, সেটার নাম হলো হিলিয়াম। এভাবে 118টি প্রত্যেকটা মৌলেরই পরমাণুগুলো এভাবে চিত্র অঙ্কন করেও পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়। এখন দেখো আমরা এর পরবর্তীতে, এটা হলো পরমাণুর 3টি কণিকা কিভাবে পরমাণুর মধ্যে অবস্থান করে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসো এই যে পরমাণুর মধ্যে এবার এই যে কক্ষপথ আর এই যে নিউক্লিয়াস, এই যে এখানকার এই জায়গাটা কি? ফাঁকা। এই জায়গাটা কি? ফাঁকা, মানে খালি। এর জন্য বলা হয় পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা থাকে। পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে। আচ্ছা, এরপরে আসো পরমাণুর এই অংশটা বোঝানোর পরে এবার আমি যাচ্ছি পারমাণবিক সংখ্যা। এবার আমরা যাচ্ছি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি একটু খেয়াল করো। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাটা কি? কোন মৌলের পরমাণুতে যতটা প্রোটন আছে ঠিক ততটা প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। কোন মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন আছে অর্থাৎ প্রোটনের সংখ্যা যত, তাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। বুঝতে পারছো? প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। যেমন এখানে আমি হিলিয়ামের রেখেছি প্রোটন সংখ্যা কয়টি? 2টি। অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক সংখ্যাও কি? 2টি। যদি আমি বলি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত? অক্সিজেনের প্রোটন সংখ্যা হলো 8, অক্সিজেনের প্রোটন সংখ্যা হলো 8। সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যাও কি, পারমাণবিক সংখ্যাও কি 8। ঠিক আছে, তাহলে প্রত্যেক পরমাণুর ক্ষেত্রে এভাবে প্রোটন সংখ্যা যত পারমাণবিক সংখ্যাও তত। কার্বনের ক্ষেত্রে বলতে গেলে কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, তাহলে পারমাণবিক সংখ্যাও 6। এভাবে দেখো পারমাণবিক সংখ্যা থেকে আমরা কোন মৌলের প্রোটন সংখ্যা পেলাম, পারমাণবিক সংখ্যা তো জানি, প্রোটন সংখ্যাও পাওয়া গেল। আরো একটা জিনিস আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা থেকে জানতে পারি, সেটা হলো ইলেকট্রন সংখ্যা। আমরা এখানে দেখো পরমাণুর যে গঠনটা এঁকেছি সেখানে বলা হয়েছে যে নিউক্লিয়াসের ভিতরে ঠিক যত সংখ্যক প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকে। খেয়াল করো কথাটা আবার, কোন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যত সংখ্যক প্রোটন ভেতরে অবস্থান করে ঠিক তত সংখ্যক ইলেকট্রনও কি করে, কক্ষপথগুলোতে বাইরে অবস্থান করে। এর মানে পরমাণুর প্রোটন সংখ্যা যদি 8 হয় তাহলে পারমাণবিক সংখ্যাও 8। এর মানে আমি এখন লিখতে পারি পরমাণুর ইলেকট্রন সংখ্যাও কি 8। তাহলে আমি লিখতে পারি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8। তবে এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এক্ষেত্রে পরমাণুটা থাকতে হবে নিরপেক্ষ। এক্ষেত্রে পরমাণুটা থাকতে হবে কি, নিরপেক্ষ। পরমাণু এক্ষেত্রে পরমাণু থাকতে হবে নিরপেক্ষ। নিরপেক্ষ বলার কারণ হচ্ছে পরমাণুতে যখন চার্জ থাকে, আধান থাকে, তখন সেটা হয় ঋণাত্মক থাকে, না হয় ধনাত্মক থাকে। কখন ঋণাত্মক থাকে কখন ধনাত্মক থাকে সেটা আমাদের পরবর্তী পার্টে আছে। অর্থাৎ পরমাণু যখন এই যে ইলেকট্রনগুলো সে দান বা গ্রহণ করার মাধ্যমে সে কি করতে পারে, অন্য মৌলের সাথে যৌগ গঠন করতে পারে। আর এই যৌগ যখন সে গঠন করবে তখন সে কিন্তু ঋণাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে। এই ক্ষেত্রে তখন কিন্তু আর পরমাণুর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান থাকবে না। এজন্য আগে একটু বলে দিই, পরমাণু যখন নিরপেক্ষ থাকে তখন পরমাণুতে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তোমরা কি বুঝতে পারছো? পারমাণবিক সংখ্যা জানলে আমরা জানতে পারবো ওই পরমাণুর প্রোটন সংখ্যা কত, ওই পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত। এবার আসো আমরা শিখব ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কোন মৌলের ভর কোথায় থাকে, তার কেন্দ্রে অবস্থান করে। ভর পারমাণু মানে একটা পরমাণুর ভর সম্পূর্ণ কোথায় থাকে, পরমাণুর ভর সম্পূর্ণটাই থাকে কেন্দ্রে, পরমাণুর ভর সম্পূর্ণটাই কোথায় থাকে, কেন্দ্রে, অর্থাৎ নিউক্লিয়াসে। আমরা পরমাণুর কেন্দ্রকে কি বলছি, পরমাণুর কেন্দ্রের নাম দিয়েছি আমরা নিউক্লিয়াস। তো এর কথাটার মানে হলো পরমাণুর ভর সম্পূর্ণটা থাকেই নিউক্লিয়াসে। এবার আসো সেখান থেকে কিন্তু আমরা ভর সংখ্যার সংজ্ঞা বের করতে পারি। এই যে আমি এখানে চিত্রটা এঁকেছি নিউক্লিয়াসের ভিতরে যে দুটো চিত্র এঁকেছি এগুলো কিসের চিত্র এঁকেছি? এই যে লালটা দ্বারা বোঝানো হয়েছে নিউট্রন আর এইটা দ্বারা বোঝানো হয়েছে প্রোটন। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে আছে কি, প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসে সম্পূর্ণ ভর থাকে, এর মানে প্রোটন এবং নিউট্রন যে যতটুকু থাকে ততটুকুই হলো ওই পরমাণুর ভর সংখ্যা। তাহলে পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা হলো কোন মৌলের ভর সংখ্যা হলো ভর সংখ্যা সমান সমান ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। খেয়াল করো, আবার একটু খেয়াল করো, কোন মৌলের ভর সংখ্যা মানে হলো ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা দুইটা মিলে যা হবে সেটাকে বলা হবে ওই মৌলের ভর সংখ্যা। এখানে আমরা প্রোটন সংখ্যা দেখো, এই হিলিয়ামের ভর সংখ্যা কত তাহলে আমরা একটু নির্ণয় করি। হিলিয়ামের ক্ষেত্রে এখানে প্রোটন আছে দুইটা। প্রোটন আছে কয়টা হিলিয়ামের ক্ষেত্রে? হিলিয়ামের ক্ষেত্রে
হিলিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা পেলাম আমরা 2 + 2 4, অর্থাৎ আমার হিলিয়ামের ভর সংখ্যা হলো 4। এভাবে যদি আমি অক্সিজেনের ভর সংখ্যার কথা বলি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখো হিলিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা নিউট্রন হচ্ছে 2টি প্লাস প্রোটন হচ্ছে 2টি, তাহলে 2টি 2টি যোগ করলে 4টি। এভাবে আমরা কোন মৌলের ভর সংখ্যা নির্ণয় করতে পারি। তোমরা কি বুঝতে পারছো ভর সংখ্যাটা তাহলে কি? তাহলে আমরা এখানে পারমাণবিক সংখ্যা শিখলাম, প্রোটন সংখ্যা কিভাবে বের করে শিখলাম, ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে শিখলাম, ভর সংখ্যা কিভাবে বের করে শিখলাম। এবার আমরা শিখব নিউট্রন সংখ্যা কিভাবে বের করে। এবার আমরা শিখব কি নিউট্রন সংখ্যা কিভাবে বের করে। নিউট্রন সংখ্যার ক্ষেত্রে খেয়াল করো, এই ভর সংখ্যার যে সূত্রটা এখানে লেখা হয়েছে যে কোন মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এই সূত্রটা থেকেই আমরা কিন্তু ভর সংখ্যাটা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব? এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা থেকে কি প্রোটন সংখ্যা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। এরকম এই যে এভাবে বিভিন্ন রকমের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করার জন্য তোমাদের বইতে গাণিতিক সমস্যা আছে 57 পৃষ্ঠা। 57 পৃষ্ঠা তোমাদের বইয়ের জান্না 57 পৃষ্ঠায় একটা উদাহরণ আছে। 57 পৃষ্ঠায় একটা উদাহরণ আছে। ওই উদাহরণের আলোকে উদাহরণটা সমাধান করে দেওয়া আছে। 57 পৃষ্ঠায় যে উদাহরণটা আছে ওই উদাহরণটা কিন্তু তোমাদের বইতে সমাধান করে দেওয়া আছে। ওইটার আলোকে আমি তোমাদের জন্য কি করছি আরেকটা সমস্যা নিয়ে আসছি। সমস্যাটা হলো কুমিল্লা বোর্ড 2017 সালে সৃজনশীল প্রশ্ন থেকে গৃহীত, অর্থাৎ 2017 সালে সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসছিল। ওই প্রশ্নটার ক খ গ ঘ মানে সৃজনশীলের যে দক্ষতার স্তরগুলো সেখান থেকে আমি শুধুমাত্র প্রয়োগমূলক প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসছি। প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা হলো এই যে পি নামক মৌলের মানে প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে পি নামক মৌলের পারমাণবিক সংখ্যা 11। প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া আছে? পি নামক মৌলের পারমাণবিক সংখ্যা 11 এবং বল সংখ্যা 23। তো ঘ নাম্বার প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্নে দেওয়া আছে পি মৌলটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? এটা তোমাদেরকে বের করে দেখানোর জন্য বলা হচ্ছে। তো আমি এখন এই সমস্যাটা সমাধান করে কিভাবে একটা মৌলের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করতে পারো তা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। সবাই একটু খেয়াল করো। ওই 57 পৃষ্ঠায় যে উদাহরণ আছে ওই উদাহরণের আলোকে, তবে ওই উদাহরণটা বা এই এখানকার যে সমস্যা এই দুটো সমস্যারই যে কোনো একটা প্রায় পরীক্ষায় আসে। তো তোমরা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে পি নামক মৌলের পারমাণবিক সংখ্যা 11। আমাদেরকে কি কি জিনিস দিয়ে দিয়েছে আমরা একটু আগে সেটা লিখি। সমাধানের জন্য প্রথমে কি কি জিনিস উদ্দীপক আছে সেটা একটু লিখে দিই। পি মৌলের পারমাণবিক সংখ্যা 11। পি মৌলের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। এই দুইটা আমাদেরকে কি করছে? এই দুইটা আমাদেরকে অলরেডি আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা এই পি নামক মৌলটি, পি এখানে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, এটা নির্দিষ্ট কোনো মৌলের নাম না। তো যাই হোক, এই মৌলটির এখন আমরা কি করব? এই মৌলটির আমরা এখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করব। আমাদের হাতে আছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। খেয়াল করো, আমরা যখন পারমাণবিক সংখ্যা বুঝিয়েছি তখন সেখানে বলেছি যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা তাকেই বলে যা হলো ওই মৌলের প্রোটন সংখ্যা, অর্থাৎ কোন মৌলের প্রোটন সংখ্যাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। কেমন? তাহলে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যাও তত। ঠিক আছে না? তাহলে এক্ষেত্রে কোন মৌলের পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। আবার আমরা বলেছি যে যতটা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটা ইলেকট্রন সংখ্যাও থাকে। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি ইলেকট্রন সংখ্যা।
একই নিয়মে ইলেকট্রন সংখ্যাও 11টি। তাহলে আমরা ইলেকট্রন প্রোটন অলরেডি বের করে ফেলেছি, কেমন? আর বাকি হলো আমাদের নিউট্রন সংখ্যা বের করতে হবে। এখন নিউট্রন সংখ্যা বের করার জন্য আমাদেরকে যেতে হবে ভর সংখ্যায়। ভর সংখ্যার সূত্রটা আমরা একটু লিখি। আমরা জানি কি ভর সংখ্যা সমান মৌলের ভর সংখ্যা সমান সমান কি মৌলটির প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এই সূত্রটা দিয়ে আমরা এখন নিউট্রন সংখ্যা বের করব। তাহলে নিউট্রন সংখ্যা বের করার সুবিধার জন্য আমরা একটু বীজগণিতীয় সমাধানের নিয়মে ডান পক্ষকে বাম পক্ষে, বাম পক্ষকে একটু ডান পক্ষে নিয়ে আসি। এটাকে আমরা বলতে পারি বা এটাকে একটু এদিকে নিয়ে আসি। মৌলটির প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান সমান এই পাশেরটা এবার এই পাশে লিখি মৌলের ভর সংখ্যা। এখন আসো আমরা বের করতে হবে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা লিখে দিই বা নিউট্রন সংখ্যা সমান সমান, তাহলে কি হবে আমাদের? আগে লিখবো আমরা ওই যে পক্ষান্তরের নিয়মে, বীজগণিতে সমাধানে তোমরা পক্ষান্তর করো না, ওই পক্ষান্তরের নিয়মে মৌলের ভর সংখ্যা আর এই পাশ থেকে প্রোটন সংখ্যাটা আসবে। তো প্রোটন সংখ্যাটা আসলে কি হবে? এদিকে প্রোটন সংখ্যা আছে প্লাস, এই পাশে এসে হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে? এবার আমরা নিউট্রন সংখ্যা বাইর করার জন্য যেহেতু এই মৌলটির নিউট্রন সংখ্যা বের করব, এই মৌলটির ভর সংখ্যা দেওয়া আছে 23 আর প্রোটন সংখ্যা আমরা বের করে রেখেছি 11। তাহলে 23 থেকে 11 দিলে 12। তাহলে আমরা পেয়ে গেলাম মৌলটির নিউট্রন সংখ্যা কত? 12। ঠিক আছে? এই মৌলটির নাম কি তোমরা কি বলতে পারবে? এখনো পর্যন্ত যদি ধারণা করতে পারো তাহলে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেই মৌলের পারমাণবিক সংখ্যা 11 সেই মৌলটার নাম কি? তোমরা তোমাদের চ্যাপ্টারের ভিতরে দেখবা প্রত্যেকটা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর নাম আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তো ওই 11 সংখ্যা বিশিষ্ট 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হলো সোডিয়াম। তাহলে আমরা এখন এখানে একটু বলি সোডিয়াম মৌলটির এখানে প্রতীকী চিহ্ন দ্বারা পি বোঝানো হলেও মৌলটি আসলে সোডিয়াম। তো সোডিয়ামের প্রোটন সংখ্যা তাহলে আমরা পেলাম 11টি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা পেলাম আমরা 11টি, আর সোডিয়ামের নিউট্রন সংখ্যা পেলাম আমরা 12, আর সোডিয়ামের ভর সংখ্যা 23 আমাদেরকে দিয়েই দিল। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা থেকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করতে পারি। আজকের আলোচনা এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।